নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা এবং অবশ্যই পরি এক্সাম ডেট ওরিয়েন্টেড এবং ওবিসি কেস ওরিয়েন্টেড, তার সাথে সাথে তোমাদের ভবিষ্যৎ এবং ভালো লাগছে না সুইসাইড করব সমস্ত কিছু উত্তর এবং মানে রাজ্য সরকারের কোনো ভোট নয়, যাতে রিক্রুটমেন্ট নো ভোট, এই সমস্ত কিছু উত্তরে এই ভিডিও। 2015 সালটা 2015। ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে কারণ অনেকটা ডিটেলস আলোচনা করব একটু ভালো করে। একটা ভিডিওর মধ্যে এই কথাগুলোর মাধ্যমে যদি একটু ধৈর্য ধরে শোনো, যারা একদমই শোনো না তারা একদিন শুনবে, যারা সবসময় শোনো তারা আরেকবার ধৈর্য ধরে শুনবে। 2015 সাল একটা রিক্রুটমেন্ট হয়েছিল 2015 সালে। সেই রিক্রুটমেন্টে আমি অংশ নিয়েছিলাম বা পরীক্ষা দিয়েছিলাম। তার আগে 2014-15 পর্যন্ত 15 সালে আমার বাবা মারা যান এবং তার আগে 3 বছর তিনি অসুস্থ ছিলেন, মানে বিছানা শয্যা, প্যারালাইজ, তারপর নানা রকম সমস্যা। 52 বছর বয়সে আলটিমেটলি তিনি আমাদের ছেড়ে চলে যান। তো 2014-15 আমার কয়েকজন বন্ধু বিশেষ করে চেষ্টা করেছিল ডিফেন্স সার্ভিসে আসার এবং আমার মানে ইংরাজি নিয়ে পড়াশোনায় গ্র্যাজুয়েশন করা, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছুর মধ্যে থেকে তারা আমাকে শুধু একটা কথা বলতো রাস্তাঘাটে দেখা হলে, দেখ ভাই, রাজ্য সরকারের চাকরি কিন্তু পাওয়া কঠিন। যে কোনো মানে জ্ঞানীগুণী মানুষ তারা বলতো যে সেন্ট্রালের চাকরির দিকে গৌরব টার্গেট করিস, রাজ্যের কিন্তু কোনো ঠিক নেই। আইসিডিএস সুপারভাইজার বল, ডব্লিউবিসিএস বল, গ্রুপ ডি বল, যে কোনো পরীক্ষা রাজ্য সরকারি, সে তো পুলিশ তার সাথেই রয়েছে, কিন্তু তুই কিন্তু এর মধ্যে কোনো নিজের যোগ্যতা দেখিয়ে চাকরি পাওয়ার আশা করবি, কিন্তু অনেক সময় ফ্রেশার্সভাবে হয় না, অনেক কিছু 19-20 হয়। এটা কিন্তু আমাকে সবাই বলতো, সবাই, এভরিওয়ান। কিন্তু তখন পুলিশের নিয়ে একবার যখন আমি থানার পাশ থেকে, আমার বাড়ির কাছেই থানার পাশ থেকে যখন যেতাম, গাড়ি লেখা থাকতো পুলিশ, বা থানাতে যখন একটা সেন্ট্রি বা কোনো অফিসার গাড়ি নিয়ে বেরোতে একটা সেন্ট্রি দাঁড়িয়ে থাকতে দেখতাম, কখনও মনে মনে কল্পনা করতাম না যে পুলিশের চাকরি কেমন হয়, সেটা কীভাবে করতে হয়, এই চাকরিটা আবার আলাদা করে প্রিপারেশান নিয়ে লড়াই করে পেতে হয়, বিষয় সম্বন্ধে কিচ্ছু জানা ছিল না। যেহেতু 14 পুরুষ মানে বংশ, 14 ফাদার্স থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো বংশে কেউ পুলিশের চাকরি করেন না। তাহলে এইখান থেকে জার্নি শুরু। কখন বন্ধুরা সবাই বলতো ভালো খেলাধুলো করিস, স্পোর্টসম্যান ভালো, সেই দিক থেকে অন্তত খেলাধুলো এত ভালো করিস তাহলে অন্তত ডিফেন্স সার্ভিস চেষ্টা করতে পারিস। 2015 সালে যখন বাবা মারা গেল তখন একটু একটু করে মাথা আসতে শুরু করলো যে এই লাইনে আসা যায়। 2016 সালে যখন রিক্রুটমেন্টের কথা চলছে বেঙ্গল পুলিশে, তার সঙ্গে একটা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হয়েছিল। প্রথম ফর্ম ফিল আপ, সেখানে যাওয়া, প্রথমে চেহারার ওপরে একদম কনফিডেন্স ছিল না যে গেলেই বাদ দেবে। ছোটোবেলায় হাত ভেঙে গিয়েছিল, খুব সামান্য হাতটা বাঁকা আছে দেখে অনেকে বলেছিল ইম্পসিবল, ঠাট্টা, আর কি বিদ্রুপ, তবু আমি মনে মনে সব রেখেই গিয়েছিলাম। কিন্তু আমার সব কিছু পাস হয়ে গিয়েছিল, মাঠটা কোনো কারণে আমার হয়নি, কিন্তু মাঠ আমি পাস করেই গিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি যে ফিনিশিং পয়েন্ট আমি শেষ করি, সেই ফিনিশিং পয়েন্টটা ছিল নট দ্যাট ফিনিশিং পয়েন্ট, তারপরে আর একটুখানি ছিল, একটা স্টেজ পরে, মানে মাত্র 10 কদম দূরে। কিন্তু সেই ফেল হওয়ার পরে আমার এলাকায় যে ছেলেটা আমার সাথে মাঠ করতে গিয়েছিল, সে আমাকে বলেছিল, দাদা তোমার নেক্সট অপরচুনিটিগুলো কিন্তু তুমি পারবে, এটা কিন্তু অনেকটা ভালো দৌড়েছো, আমাদের থেকেও ভালো। আমরা 10-12টা মাঠ কমপ্লিট করা, আর মাঠ করলেই তুমি চাকরি পাবে, কারণ তুমি পড়াশোনায় স্কুলে সবসময় ফার্স্ট সেকেন্ড হতে বেস্টটা ভালো। এবারে যাচ্ছি রিক্রুটমেন্টের যে লেন্দি। 15 সালে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে হঠাৎ একটা কলকাতা পুলিশ হয়ে যাওয়ার পর একটা বেঙ্গল পুলিশ বেরোলো। সবাই মিলে আবার হই করে বললো ফর্ম ফিল আপ কর, পেটের ভাত দরকার, গরিব ঘরের ছেলে, একটা যে কোনো চাকরির দরকার। কিছু লোক বললো নিজেদের বংশেরই লোক, কেউ লোক বললো অত সোজা নয়, পুলিশের চাকরি অত সোজা নয়, পুলিশের চাকরি এইভাবে দৌড়তে হয়, দম বেরিয়ে যায়, মুখে রক্ত উঠে লোক ট্রেনিংয়ে মরে যায়, নানান রকম নেগেটিভ কথা। তবু আমি তার মধ্যে থেকে বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করলাম এবং মাত্র 22 দিন আমার হাতে ছিল ওই যে সিলেবাসটা, চঞ্চল ঘোষ, সুবির দাস, তখন সুবির দাস অত ফেমাস নয়, চঞ্চল ঘোষ, জিকের দেবদত্ত বই, বা টোটাল সিলেবাসটা আমার হাতে 1 মাস টাইম। কারণ আমি সকালে 2টো ব্যাচ, বিকেলে 2টো ব্যাচ এবং রাতে একটা ব্যাচ পড়াতাম। টোটালটা টাকা পয়সাটা কেন, সংসারে চালানোর জন্য, বাবা মারা যাওয়ার পর টোটাল সংসারটা আমার দায়িত্ব ছিল, আমার দিদি এবং আমি দুজন মিলে সংসারটাকে হেল্প করতাম। তারপরে এই যে সময়টা আমার হাতে কম ছিল, 1 মাস টাইম ছিল, আমি সেই সময়টা কিন্তু কাজে লাগিয়ে ওই অল্প দিনের মধ্যে, সে 10 ঘন্টা 12 ঘন্টা যতটা লেগেছে, যতটা জিকের বেসটা ছিল, অঙ্কটা তুলে মোটামুটি পাস করেছিলাম। ইন্টারভিউতে আমার হয়নি। তাহলে ওই যে রিক্রুটমেন্টটা হলো, তারপর 2018 রিক্রুটমেন্টে চাকরি পেয়ে আমি কিন্তু জব করছি, আর 6 বছর চাকরি হলো। তাহলে কত বছর ডিফারেন্স হলো? 15 থেকে 18, 3 বছর রিক্রুটমেন্টের মানে গ্যাপ ছিল, 15 সাল থেকে 2018। তাহলে এই যে গ্যাপটা, আজকের এই পরিপ্রেক্ষিতে এই গল্পটা কেন বললাম, এই যে মাঝখানে যে গ্যাপটা হলো, এটা কিন্তু আমি ফেস করেছি, যে এতটা সময় লেগেছিলো একটা নেক্সট রিক্রুটমেন্টে। 15 রিক্রুটমেন্টে হয়ে গেল, তারপর 18 রিক্রুটমেন্টে আমি যেটা পেয়েছি সেই হিস্ট্রিটা বললাম না, সেটা কোনো একদিন গল্প বলবো। কিন্তু এই যে স্প্যান অফ টাইমটা যায়, এটাও ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো। প্রত্যেকটা ছেলেমেয়েরা হতাশ, সুইসাইড করবে, হতাশ, অত্যন্ত হতাশ দাদা,
নো রিক্রুটমেন্ট নো ভোট। আচ্ছা, তুমি যদি ভোট না দাও, আমি যদি ভোট না দিই, তারা কি জিতবে না? কোনো জায়গায় ভোট হবে কি না হবে তাদের ডিসাইড করবে। তুমি যদি তোমার বন্ধু ভোট দেয়, তুমি কিছু করতে পারবে না। সামনে যে ভোটের ব্যাংকিং হয়, সামনে দেখায় যে ভোট দেবো না, কিন্তু যখন দেখবে যেতে, তখন দেখবে সব জিতে গেছে। অথচ বলেছিল আমি ভোট দেবো না, তুমি ভোট দেবে না, কিন্তু তারাই তোমাকে, যে ইউটিউব চ্যানেলগুলো তোমাদের বলছে নো রিক্রুটমেন্ট নো ভোট, তারাই কিন্তু ওই পার্টিকেই ভোট দেবে। তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করবো যে এই সব স্লোগানে না গিয়ে যে সুইসাইড করবো। আচ্ছা, সুইসাইড করার কথা আমি বলি, তাহলে সুইসাইড করার কথা মানসিকতা যদি আমাদের হতো, যদি 15 সালে বাবা মারা যাওয়ার পর সংসারে টোটালি কোনো বাবার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, কোনো রকম 1 শতক জায়গা নিয়ে আমার বাড়ি নয়, 1 শতক জায়গা নেই, মানে হাফ শতকও জায়গা নেই, একটা খোলার চালের ঘর, আর বাবা নেই, বাবার কোনো ব্যাংকের বই ছিল না, সাতকুলে বাবা কোনো ইনভেস্টমেন্ট নেই। আমরা 6 ভাই বোন, আমার মা, আমি, আমাদের দিদিদের বিয়ে হয়েছে, আমার ছোট দিদি তখন বিয়ে বাকি। তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে তখন কোনো চাকরি নেই, স্কুল মাস্টারই বন্ধ, যেটার জন্য আমি এত অনার্স নিয়ে কমপ্লিট করে পড়াশোনা করেছি, যেটা ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার বন্ধুরা আজও সেই স্কুল মাস্টারের লাইনে পড়ে আছে। আমি কিন্তু নিজেকে ভেঙে, ম্যানারিজমটাকে ভেঙে, নিজেকে টুকরো টুকরো করে আমি এই লাইনে এসেছি এবং সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল হতে গেলে এটাই হচ্ছে ব্যাপার, যে নিজেকে ভেঙে। এবং তখন আমাদের সময় এত এরকম গিরগিটিদের মতো দলনেতা ছিল না, যে সবাইকে বারবার তাতিয়ে তোলা যে এই হবে না, নো রিক্রুটমেন্ট, তারপরে নো ভোট, তারপর তোমাদের সুইসাইড করব, তারপর তোমাদের কি এই রাজ্য সরকারের অনির্দিষ্টকালের জন্য চাকরি নেই, হবে না, এই যে জায়গাগুলো ইউটিউবটা ছিল না। তোমাদের ইতিমধ্যে ইউটিউবটাকে জগৎ থেকে বিদায় দিতেই হবে, কারণ যতক্ষণ না তোমরা এই সকালবেলা উঠে যদি এগুলো দেখো, তখন তোমার মনের মধ্যে এগুলো স্ট্রাইক করবেই। তুমি যদি এগুলো না দেখো, সকালে উঠে একটু প্রকৃতির মাঝখানে দৌড়াতে গেলে, মোবাইলটা রেখে গেলে, বা একটু ফাঁকা জায়গায় বাবা মার সাথে কোথাও মাঠে গেলে গিয়ে বসে কথা বললে, কোনো একটা বই নিয়ে পড়াশোনা করলে, বই এগুলো মাথা ব্যথা আসবে না। তাহলে আমাদের এই যে ডিপ্রেশন, আমাদের টোটালি ডিপ্রেশন চলে এসেছিলো। আমার বন্ধুরা যারা এসএসসির জন্য পড়াশোনা করেছিল, তারা টোটালি ডিপ্রেশন, সুইসাইড তো করারই কথা, কিন্তু তাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা চাকরি করছে। আর এইটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু কনস্টেবল জবের জন্য পড়াশোনা করে, আমার কলিগ, যেটা আমরা 54 জন একটা প্লাটুনে ছিলাম, কেউ কিন্তু কনস্টেবল জব টার্গেট করে পড়াশোনা করেনি। তার মধ্যে বেশিরভাগ, মানে সবাই বলতে পারি, বেশিরভাগ স্টুডেন্ট, কেউ সিজিএল দিয়ে টায়ার 1 কোয়ালিফিকেশান করা, কারোর বিটেক করা ছিল, কেউ হয়তো এর আগে অনেকগুলো পরীক্ষা পাশ করে আছে, ইন্টারভিউ দেবে, কেউ বেরিয়েও গেছে পরীক্ষায় চাকরি হতে হতে। কেউ এমন নেই যে শুধু আমি কনস্টেবলের জন্য রেলওয়ের একটা বই প্র্যাকটিস করে এসেছি, শুধু কনস্টেবল টার্গেট করে আমি পড়াশোনা করেছি, এরকম কেউ নয়। প্রত্যেকেই ডব্লিউবিসিএস বিভিন্ন জায়গায় প্রিপারেশান নিতেন। তাহলে কনস্টেবলে তারা কেন ঢুকলো? এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমিও দিচ্ছি, কেন কনস্টেবল। ধরো তুমি অনেকগুলো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, উঁচু লেভেলের পরীক্ষার জন্য, তার সময় লাগে, সেটা একটা টায়ার 1 টায়ার 2 আস্তে আস্তে, অত সোজা নয়, অনেক মেধা লাগে, অনেক কোয়ালিটি লাগে, সবাই পারে না। তাহলে কনস্টেবলে এত ভিড় হতো না। তাহলে সেরকম ম্যাথ অনার্সের এরকম 100টা ছেলে দেখাবো, ম্যাথ অনার্সের স্টুডেন্ট, তারা কনস্টেবলের জব করছে, ঠিক আছে? পরেও অপরচুনিটি থাকবে তোমার কোয়ালিটি দেখানো। তাহলে তারা শুধু কিন্তু কনস্টেবল টার্গেট করেই এই জবের জন্য আসেনি, পরীক্ষা দিয়েছে, ক্র্যাক করে পাস করে গেছে, এবারে তারা বাড়িতে চয়েস করেছে, নিজের দারিদ্রতার সাথে কম্প্রোমাইজ করেছে, যে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমার বাড়ি নেই, আমার সংসারে চাল ডাল নেই, আমার কোনো রকম পায়ের তলায় মাটি শক্ত নয়, আমার বাবা মা অসুস্থ, বয়স্ক, এরকম কম্প্রোমাইজ করেছে তারা। বোন অবিবাহিত, কারো হয়তো বাবা অসুস্থ, কারো বাড়িতে বড় বড় রোগ আছে, বাবার হয়তো ক্যান্সার, কারো হয়তো মা খুব বিছানা শয্যা। তখন তারা কম্প্রোমাইজ করেছে, নিজেদের গুণটাকে কম্প্রোমাইজ করেছে, করে এখানে জয়েন করেছে। জয়েন করার পরে হয়তো কোনো কারণে ডিউটির চাপে পড়ে হয়তো অনেকে বেরোতে পারেনি, কিন্তু অনেকে বেরিয়েছে, সাব ইন্সপেক্টর হয়েছে, অনেক রেলে গেছে, এক্সাইজে গেছে, হয়। তাই তারা তো সব সুইসাইড করে বসেনি। তোমরা কী করছো? শুধু কোনো প্রশ্ন আমাকে করো, পরীক্ষা কবে হবে দাদা? আর পারছি না। পরীক্ষা কবে হবে আর দাদা? আর পারছো না কেন? তোমরা একজন পুরুষ মানুষ হিসাবে কেন এত দুর্বল? আজকে স্বামী বিবেকানন্দের বই পড়ো, গীতা পড়ো, দেখো লেখা আছে পরিষ্কার। তোমরা যদি ইসলাম ধর্মাবলম্বী, তোমরা কোরআন পড়ো, পরিষ্কার লেখা আছে একজন পুরুষ মানুষ হিসাবে তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে। তুমি যদি দুর্বল হও, তাহলে তুমি তো মেয়েদের মতোই হলে। তোমার মন থেকে শক্ত হতে হবে যে পারছি না স্যার, আর পরীক্ষা কবে হবে। রাজ্য সরকারের একটা স্টপ রাখো, দেখে তুমি এমটিএস, সিএইচএসএল, রেলওয়েটাকে টার্গেট করো। যদি নাও পাও চাকরিটা, খুব জেদ করে যদি 2 মাস 1 মাস পড়াশোনা করে পরীক্ষাটা দাও, ম্যাথ, জিকে যা স্ট্রং হবে, তুমি ডব্লিউপি প্রতিটা কনস্টেবলের পরীক্ষা, এসআই পরীক্ষা পাস করে যাবে। তাহলে নিজের কোয়ালিটিটাকে এনহান্স করতে হবে, আরও বেশি নিজেকে আগুনের মতো, লোহার মতো তৈরি করতে হবে, আরও বেশি পিটিয়ে, মানে একটা ঢালাই লোহার মতো তৈরি হতে হবে, আরও বেশি শক্তিশালী তৈরি হতে হবে, বেশি করে কামব্যাক করতে হবে। একটা ক্রিকেট প্লেয়ার
যখন তাকে মানে আইপিএলে কেউ কেনে না, টোটালি আনসল্ড থাকে নিলামের সময়, সেই প্লেয়ারটাই কিন্তু আইপিএলের অরেঞ্জ ক্যাপ নিয়ে বেরিয়ে যায়, পার্পেল ক্যাপ, বোলার হলে পার্পেল ক্যাপ নিয়ে যায়, বেস্ট উইকেট টেকার, বেস্ট ব্যাটার, বেস্ট রান গেটার হয়, সেই প্লেয়ারটাই হয়, যাকে সবাই অবহেলা করে। তুমিও চুপচাপ অন্ধকার গুহার মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে নিজেকে তৈরি করো। এখানে কোনো সুইসাইড করে কোনো মানুষ আজ পর্যন্ত, এই যে ছেলেটা সুইসাইড করেছিল, আগের রিক্রুটমেন্টটা দেরি হচ্ছিল, হাফ রিক্রুটমেন্ট হয়েছে, হাফ জয়েন করিয়েছে, সেই ছেলেটা গলায় রেল লাইনে গলা দিয়ে মারা গিয়েছিল, আজকে কিন্তু সে চাকরিটা পেতো যদি পরের হাফটা কিন্তু জয়েন করি, আজকে এত বছর হয়ে গেল, তার মধ্যে আমার বন্ধুরাও ছিল পরের ব্যাচ, তারা সব চাকরি করছে, সে কিন্তু ধৈর্য ধরে রাখতে পারলো না। তাই এই যে মহেন্দ্র সিং ধোনি বা ওই যে প্লেয়ারদের কেন বলে ফিনিশার, লাস্ট পর্যন্ত টেনশনটা ধরে রাখতে পারে, আমরা কেউ টেনশন ধরে রাখতে পারি না। টেনশন যে ধরে রাখে সেই তো সিকান্দার, মুকাদ্দারকে সিকান্দার বলে। জিততে হলে টেনশনটাকে ধরে রাখতে হবে। কে বলেছে পরীক্ষা হবে না? হঠাৎ করে যদি 2 মাসের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে পরীক্ষা নেবে ডব্লিউবি একটা পরীক্ষা, তখন তুমি কুলকিনারা খুঁজে পাবে? তখন ওই নো ভোট নো ইলেকশন, এই পরীক্ষা হবে না, এই হাইকোর্ট তাইকোর্ট, এইটাই এই প্রতিদিনে একটা করে ভিডিও, বিভিন্ন রকম ডিজিটাল বোর্ড কিনে নিচ্ছে লোক, তোমাদের টাকা মানে 2 নম্বরই করে তোমাদেরকে ঠকিয়ে লোক বাড়ি গাড়ি লজ কিনে নিচ্ছে। তোমরা 10,000 টাকা করে, মেদিনীপুরে একটা ছেলে আমাকে মেসেজ করেছিল যে 10,000 টাকা করে 90 জন দিয়েছি স্যার, আমাদের আর ক্লাস করাচ্ছে না, স্যার পালিয়েছে। কেন তোমরা 10,000 টাকা করে তাকে দিয়েছো? কেন তোমরা একটা স্যারের কাছে 200, 400, 500 টাকা করে দিয়ে একটা অঙ্ক, আর জিআইএস স্যার নিয়ে অঙ্ক করতে পারো না? তোমরা ফ্রিতে ইউটিউব থেকে মিনময় স্যারের কাছে অঙ্ক শিখে তোমরা করতে পারো না? তোমরা জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে যে সমস্ত ফ্রিতে নোট দেওয়া হয়, ক্লাস দেওয়া হয়, এগুলো অবহেলা কেন করো? তাহলে তোমাদের এত টাকা, মা বাবার এত কষ্টের পয়সা কোনো দিন নষ্ট হতো না। সুইসাইড আর হাল ছেড়ে দেওয়া যারা, তারা কখনোই জিততে পারে না। জিততে হলে ওরকম করেই জিততে হয়। ঠিক আছে, ভালো থেকো। এই ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই সেভাবে তৈরি হও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ফাইট ব্যাক করতেই হবে। চলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।